নমস্কার, আমি সায়নী। আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। চন্দ্রযান-3 যখন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল তখন গোটা দেশ উল্লাসে ফেটে পড়েছিল। টিভি স্ক্রিনে চোখ রেখে বসেছিলেন কোটি কোটি ভারতীয়, আর যাদের হাত ধরে সেই ইতিহাস তৈরি হয়েছিল তাদের নাম আমরা মুখস্থ করে ফেলেছিলাম। এস সোমনাথ, আদিত্য রল্লাপল্লী। কিন্তু আজ মাত্র কয়েক বছর পরে সেই একই আদিত্য রল্লাপল্লী চেয়ার ছেড়ে দিয়েছেন। শুধু তিনি নন, তার সঙ্গে চলে গেছেন জিএসএলভি মার্ক 3 এর ডিরেক্টর, চলে গেছেন আরো শতাধিক বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার, যারা ভারতের সবচেয়ে গোপনীয়, সবচেয়ে স্পর্শকাতর প্রজেক্টগুলোর ভেতরের খবর জানেন। প্রশ্ন একটাই, যে সংস্থাকে আমরা গর্ব করে ভারতের নাসা বলি, তাদের সাফল্যে গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে থাকে। সেই ইসরোর ভেতর থেকেই কেন এভাবে মানুষ পালাচ্ছেন? এটা কি নিছক চাকরি বদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে টাকার খেলা, ক্ষমতার রাজনীতি, এমনকি বিদেশি চক্রান্তের ছায়া? আজকের ভিডিওতে আমরা স্তরে স্তরে খুলে দেখব ইসরোর ভেতরে ঠিক কি ঘটছে, কেন ঘটছে, আর এর ফল আমাদের সবাইকে কিভাবে ভোগ করতে হতে পারে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের সবচেয়ে চমকে দেওয়া অংশটা কিন্তু একদম শেষে আছে। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, ইসরোতে মোট কর্মী সংখ্যা প্রায় 14,000। তার মধ্যে যদি 100-র কিছু বেশি মানুষ চাকরি ছাড়েন, তাহলে সরল হিসেবে সেটা মোট কর্মীর 1%-এরও কম। কিন্তু আসল সমস্যাটা লুকিয়ে আছে সংখ্যার গভীরে, শতাংশের হিসেবে নয়। ইসরোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা আছে, যেটি স্যাটেলাইট নির্মাণের মূল কেন্দ্র। সেই শাখায় মোট কর্মী সংখ্যা 1300-র কিছু বেশি, আর সেই ছোট্ট অত্যন্ত বিশেষজ্ঞ নির্ভর শাখা থেকেই এক লাফে 80 জন বিজ্ঞানী পদত্যাগ করেছেন। এবার ভাবুন, একটা টিমে যদি প্রতি 16-17 জনের মধ্যে একজন করে হঠাৎ চলে যান, তাহলে সেই টিমের কাজের গতি, জ্ঞান ভান্ডার আর মনোবলের ওপর কতটা আঘাত পড়ে। একই চিত্র দেখা গেছে বিক্রম সারাভাই স্পেস সেন্টারেও, যেখানে রকেট ডিজাইনের মূল কাজ হয়। 4,500 এই কর্মীর কেন্দ্র থেকে 20 জন সিনিয়র বিজ্ঞানী চাকরি ছেড়েছেন। সংখ্যাটা ছোট হলেও যারা গেছেন তাদের পদ আর ওজন মোটেই ছোট নয়। এদের মধ্যে আছেন সেই ব্যক্তি যিনি ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট জিএসএলভি মার্ক 3 এর, যাকে আদর করে বাহুবলী বলা হয়, ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। আরও আছেন চন্দ্রযান-3 মিশনের প্রজেক্ট ম্যানেজার, যার নেতৃত্বেই ভারত ইতিহাস গড়েছিল চাঁদে। এটা অনেকটা এমন যেন ক্রিকেট দলের সেরা 5 ব্যাটসম্যানের মধ্যে 2 জন হঠাৎ অবসর নিয়ে নিলেন। দলের সদস্য সংখ্যা কমেছে সামান্যই, কিন্তু দলের শক্তি কমেছে বিরাট অংশে। ইসরোর ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। যারা গেছেন তারা শুধু কর্মী নন, তারা বছরের পর বছর ধরে অর্জিত অভিজ্ঞতা, প্রজেক্টের খুঁটিনাটি জ্ঞান আর নেতৃত্বের ক্ষমতা নিয়ে গেছেন। আর এই ধরনের জ্ঞান রাতারাতি নতুন কাউকে শেখানো যায় না। এখানেই প্রশ্ন ওঠে, এত মেধাবী, এত অভিজ্ঞ মানুষ কেন হঠাৎ করে এমন একটা সংস্থা ছাড়ছেন যেখানে কাজ করাটা এতদিন গর্বের বিষয় বলে মনে করা হতো? এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসে। বুঝতে হবে ইসরো আসলে কিভাবে তৈরি হয়েছিল, আজ তার চারপাশে দুনিয়াটা কতটা বদলে গেছে। স্বাধীনতার পরপর ভারতের সামনে ছিল অসংখ্য বাস্তব সমস্যা, খাদ্য সংকট, দারিদ্র্য, শিল্পায়নের অভাব। এমন একটা সময়ে মহাকাশ গবেষণার কথা ভাবা রীতিমতো বিলাসিতা মনে হতে পারত। কিন্তু ঠিক তখনই বিশ্বমঞ্চে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, যার নাম ইতিহাসে পরিচিত স্পেস রেস। সোভিয়েত ইউনিয়ন যখন স্পুটনিক উৎক্ষেপণ করে বিশ্বকে চমকে দিল, তখন বার্তাটা স্পষ্ট ছিল, শুধু সামরিক শক্তি নয়, মহাকাশ প্রযুক্তিতে পিছিয়ে থাকা মানে ভবিষ্যতে পিছিয়ে থাকা। এই আবহেই উঠে আসেন এক দূরদর্শী মানুষ, বিজ্ঞানী বিক্রম সারাভাই। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে বোঝান, ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্য মহাকাশ প্রযুক্তি বিলাসিতা নয়, বরং প্রয়োজন। আবহাওয়ার পূর্বাভাস দিতে, যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে আর সীমান্ত সুরক্ষিত রাখতে এই যুক্তি গ্রহণযোগ্য হয়। আর 1962 সালে তৈরি হয় একটি কমিটি, যার কাজ ছিল ভারতের প্রথম রকেট উৎক্ষেপণের জায়গা আর পরিকল্পনা ঠিক করা। কেরালার উপকূলীয় গ্রাম থুম্বাকে বেছে নেওয়া হয়েছিল, কারণ এটি ভূমধ্যরেখার খুব কাছে অবস্থিত, যা রকেট উৎক্ষেপণের জন্য প্রাকৃতিকভাবে সুবিধাজনক। 1963 সালে ভারতের প্রথম সাউন্ডিং রকেট উৎক্ষেপণ হয়েছিল। আর মজার বিষয় হলো, এই রকেটের যন্ত্রাংশ বহন করা হয়েছিল সাইকেলে চাপিয়ে। এই ছোট্ট, প্রায় ঘরোয়া শুরু থেকেই আজকের বিশ্বমানের সংস্থার জন্ম। সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায়, শুধু একটা কমিটি দিয়ে এত বড় স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। 1969 সালের 15ই আগস্ট
আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় ইসরো। এরপর 1972 সালে তৈরি হয় ডিপার্টমেন্ট অফ স্পেস, যা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে, যাতে বিজ্ঞানীরা প্রশাসনিক ঝামেলা থেকে মুক্ত থেকে শুধু গবেষণায় মনোযোগ দিতে পারেন। এরপর একে একে গড়ে ওঠে বিভিন্ন বিশেষায়িত কেন্দ্র। রকেট ডিজাইনের জন্য একটি কেন্দ্র, উপগ্রহ নির্মাণের জন্য আলাদা একটি কেন্দ্র, তরল জ্বালানি প্রযুক্তির জন্য আরেকটি, আর শ্রীহরিকোটায় গড়ে ওঠে দেশের প্রধান উৎক্ষেপণ কেন্দ্র। 1992 সালে তৈরি হয় একটি বাণিজ্যিক শাখা, যার মাধ্যমে ভারত বিদেশি স্যাটেলাইটে উৎক্ষেপণ করে আয় করতে শুরু করে। এই কাঠামোর ওপর ভর করেই ভারত একের পর এক ইতিহাস তৈরি করে। 2008 সালে প্রথম চন্দ্র অভিযান, 2013 সালে প্রথম প্রচেষ্টাতেই মঙ্গলযান সফল, আর 2019 সালে দ্বিতীয় চন্দ্র অভিযান। প্রতিটি মিশনের পেছনে ছিল সরকারি বেতনে কাজ করা বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম, প্রায় কোনো প্রতিযোগিতা ছাড়াই। কারণ তখন দেশে মহাকাশ ক্ষেত্রে কাজ করার একমাত্র জায়গা ছিল ইসরো নিজেই। এই একচেটিয়া অবস্থানই বদলে যায় 2020 সালের পর, আর সেখান থেকেই শুরু হয় আজকের গল্পের আসল মোড়। 2010 সালের দিকে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। পৃথিবীর কক্ষপথের কাছাকাছি রুটিন কাজগুলো, যেমন উপগ্রহ ওঠানো বা মহাকাশচারী পাঠানো, তারা ধীরে ধীরে বেসরকারি কোম্পানিগুলোর হাতে ছেড়ে দেয় আর নিজেরা মনোযোগ দেয় গভীর মহাকাশ অভিযানে। এভাবেই জন্ম নেয় স্পেস এক্স আর ব্লু অরিজিনের মতো কোম্পানি, যারা আজ মহাকাশ প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ভারত সরকারও এই মডেল থেকে শিক্ষা নেয়। 2020 সালে তৈরি হয় দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। একটির কাজ হলো ইসরোর প্রযুক্তি আর অবকাঠামো বেসরকারি কোম্পানিগুলিকে ব্যবহার করতে দেওয়া, অনেকটা সরকারি বাস টার্মিনালের সুবিধা প্রাইভেট বাস কোম্পানিকে ভাড়ায় ব্যবহার করতে দেওয়ার মতো। আরেকটি প্রতিষ্ঠানের কাজ হলো নিয়ন্ত্রক হিসেবে কাজ করা, যাতে বেসরকারি কোম্পানিগুলোর কার্যকলাপে দেশের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ বিপন্ন না হয়। এই সিদ্ধান্তের প্রভাব ছিল বিস্ফোরক। 2014 সালে ভারতে একটিও বেসরকারি মহাকাশ কোম্পানি ছিল না। গত কয়েক বছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 400-রও বেশি। এই স্টার্টআপগুলো একসঙ্গে সংগ্রহ করেছে কয়েকশো মিলিয়ন ডলারের বিনিয়োগ। রকেট প্রযুক্তি, উপগ্রহ ইমেজিং, মহাকাশ ডেটা বিশ্লেষণ, বিভিন্ন ক্ষেত্রে দ্রুত এগিয়ে চলেছে এই তরুণ কোম্পানিগুলো, যাদের মধ্যে কয়েকটি ইতিমধ্যে নিজস্ব রকেট সফল পরীক্ষামূলক উৎক্ষেপণও সম্পন্ন করেছে। এতদিন যে বিজ্ঞানের সামনে কেরিয়ারের একটাই দরজা ছিল ইসরো, আজ তার সামনে 400টি দরজা খোলা। আর এখানেই লুকিয়ে আছে আজকের গণপদত্যাগের আসল রহস্যের প্রথম চাবিকাঠি। আসুন এবার সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নে আসি, টাকা। 2023 সালের একজন প্রখ্যাত শিল্পপতি সামাজিক মাধ্যমে একটি মন্তব্য করে বিতর্কের জন্ম দেন। তার বক্তব্য ছিল ইসরোর শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের মাসিক বেতন মাত্র কয়েক লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ, অথচ বেসরকারি কোম্পানিতেও বহু কর্মী তার চেয়ে বেশি উপার্জন করেন। তার মতে, যারা দেশের জন্য চাঁদে রকেট পাঠান তাদের বার্ষিক বেতন হওয়া উচিত কোটি টাকার কাছাকাছি। এই তুলনা অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু বাস্তবতা পুরোপুরি উড়িয়ে দেওয়ার মতো নয়। সরকারি চাকরির বেতন কাঠামো একটা নির্দিষ্ট সীমার মধ্যে বাঁধা থাকে, যা নির্ধারিত হয় বেতন কমিশনের নিয়ম অনুযায়ী। সেখানে একজন সিনিয়র বিজ্ঞানীর বেতন বাড়ানোর সুযোগ সীমিত, যতই তার কাজের মূল্য আকাশ ছোঁয়া হোক না কেন। অন্যদিকে বেসরকারি স্টার্টআপগুলো, বিশেষ করে যেগুলো বিদেশি বিনিয়োগদের কাছ থেকে বিপুল অর্থ পেয়েছে, তারা অভিজ্ঞ বিজ্ঞানীদের আকৃষ্ট করতে অনেক বেশি আকর্ষণীয় প্যাকেজ, শেয়ার ভিত্তিক প্রণোদনা আর নমনীয় কাজের পরিবেশ দিতে পারে। এই পরিস্থিতিটা আসলে নতুন কিছু নয়। সরকারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা যেমন প্রায় নিজের ক্লিনিক খোলেন বা বেসরকারি হাসপাতালে যোগ দেন, ঠিক একই যুক্তিতে ইসরোর বিজ্ঞানীরাও এখন বেসরকারি মহাকাশ কোম্পানিতে পা বাড়াচ্ছেন। এমনকি ইসরোর সাবেক প্রধান, যার নেতৃত্বে চন্দ্রযান 3 সফল হয়েছিল, অবসর নেওয়ার পর তিনি নিজেই যোগ দিয়েছেন একটি বেসরকারি রকেট কোম্পানিতে। যখন সংস্থার সর্বোচ্চ পদে থাকা মানুষটি অবসরের পর বেসরকারি খাতকে বেছে নেন, তখন তরুণ বিজ্ঞানীদের এই পথ বেছে নেওয়াটা অস্বাভাবিক মনে হয় না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার, যারা ইসরো ছেড়ে বেসরকারি স্পেস কোম্পানিতে যোগ দিচ্ছেন তারা দেশের বাইরে যাচ্ছেন না, তারা দেশদ্রোহীও নন। তারা ভারতের মাটিতে থেকেই ভারতের মহাকাশ শিল্পের জন্য কাজ করছেন, শুধু ঠিকানা বদলাচ্ছেন। কিন্তু সমস্যা হলো, সরকারি প্রজেক্ট আর বেসরকারি প্রজেক্ট প্রতিযোগী না হওয়ার কথা থাকলেও বাস্তবে তারা এখন একই সীমিত মেধার পুকুর থেকে মাছ ধরছে। সরকার একদিকে স্টার্টআপগুলোকে হাজার কোটি টাকার তহবিল দিয়ে সাহায্য করছে,
অন্যদিকে সেই একই স্টার্টআপগুলো সেই টাকা দিয়েই ইসরোর প্রশিক্ষিত বিজ্ঞানীদের কিনে নিচ্ছে। ফলে সামগ্রিকভাবে দেখলে এটা অনেকটা নিজের পকেট থেকে টাকা বের করে নিজেই আরেকটা পকেটে ভরার মতো। এতে লাভ হচ্ছে ব্যক্তি বিজ্ঞানীর আর ঝুঁকিতে পড়ছে জাতীয় প্রজেক্টগুলো। এবার একটু ভিন্ন কোণ থেকে দেখা যাক বিষয়টা। ভারতের মহাকাশ ইতিহাসে বিজ্ঞানীদের নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বিক্রম সারাভাইয়ের আকস্মিক মৃত্যু আজও রহস্যে মোড়া। আরেকজন বিজ্ঞানীকে, যিনি ক্রায়োজেনিক ইঞ্জিন প্রযুক্তি নিয়ে কাজ করেছিলেন, মিথ্যা গুপ্তচর বৃত্তির অভিযোগে বছরের পর বছর হেনস্থা করা হয়েছিল, যা পরে ভিত্তিহীন প্রমাণিত হয়। এমনকি প্রতিরক্ষা গবেষণা সংস্থার বিজ্ঞানীদেরও অতীতে বিদেশি গোয়েন্দা সংস্থার হানি ট্র্যাপের মতো কৌশলে ফাঁসানোর চেষ্টা হয়েছে, যাতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির গোপন নকশা হাতিয়ে নেওয়া যায়। এই ইতিহাসগুলো মনে করিয়ে দেওয়ার একটাই কারণ, ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি সবসময় আন্তর্জাতিক গোয়েন্দা স্বার্থের কেন্দ্রে ছিল। তাই যখন একসঙ্গে এতজন সিনিয়র বিজ্ঞানীরা স্পর্শকাতর প্রজেক্ট ছেড়ে চলে যান, তখন এই প্রশ্ন ওঠা স্বাভাবিক, এর পেছনে কি শুধুই ভালো বেতনের হাতছানি, নাকি এর ভেতরে অন্য কোনো স্বার্থও আছে? এখানে গুরুত্বপূর্ণ হলো এই আশঙ্কাকে প্রমাণ ছাড়া সত্যি বলে ধরে নেওয়া ঠিক নয়। কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়াই কাউকে বিদেশি চক্রান্তের অংশ বলে দাগিয়ে দেওয়াটা অন্যায্য এবং বিপজ্জনক। কিন্তু একই সঙ্গে এটা সত্যি যে একটি বেসরকারি স্টার্টআপে যদি জটিল আন্তর্জাতিক শেল কোম্পানির মাধ্যমে বিদেশি মূলধন ঢোকে, আর সেই কোম্পানি আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে ইসরোর মূল প্রজেক্টগুলোর বিজ্ঞানীদের সরিয়ে নেয়, তাহলে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এটা এক গুরুতর দুর্বলতার জায়গা তৈরি করে। এটা কল্পনা নয়, বরং এটা বাস্তবের ঝুঁকি, যা যে কোনো উন্নয়নশীল দেশের কৌশলগত প্রযুক্তির ক্ষেত্রে ঘটতে পারে। তাই এই ধরনের সম্ভাবনাকে সম্পূর্ণ উড়িয়ে না দিয়ে বরং সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করাটাই বিচক্ষণতার পরিচয়। এই উদ্বেগের প্রেক্ষিতেই কেন্দ্র সরকার সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ইসরোর বিজ্ঞানীদের পদত্যাগের নিয়ম এখন আগের চেয়ে অনেক কঠোর করা হয়েছে। এখন থেকে কোনো বিজ্ঞানী চাইলেই রাতারাতি চাকরি ছেড়ে যেতে পারবেন না। বাধ্যতামূলকভাবে 3 মাসের নোটিশ পিরিয়ড দিতে হবে। এই সময়ের মধ্যে তাকে নিজের প্রজেক্টের যাবতীয় প্রযুক্তিগত তথ্য, দায়িত্ব ও অগ্রগতি সংশ্লিষ্ট সহকর্মী বা ঊর্ধ্বতনের কাছে সুশৃঙ্খলভাবে হস্তান্তর করে যেতে হবে। আপনার কি মনে হয়, এই পদত্যাগ আসলে স্বাভাবিক ব্রেন ড্রেন, নাকি এর পেছনে গভীরতর কোনো সমস্যা লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।